শুভ সন্ধ্যা, my friends. Am I audible and visible? Am I audible and visible? Possibly I am audible. Audible. আমি আজকে আলটিমেটলি আমি আবার চলে যাব সেই আমাদের ভারতবর্ষের সারাউন্ডিং কান্ট্রিগুলো, নেবারিং কান্ট্রিগুলোতে। কি ঘটছে, সেখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, কিভাবে সাবধান হওয়া উচিত। তার আগে আমি এই কয়েকটা শব্দের একটু ডিসকাশন করব। যেমন ওয়ার অ্যান্ড ডিপ্লোম্যাসি, আমরা কতদূর পর্যন্ত ডিপ্লোম্যাটিক ম্যানুভার্স করব, কখন ওয়ারে যাব, কতক্ষণ একটা ডিজিজের মেডিকেল ট্রিটমেন্ট করব, কখন সার্জারিতে যাব, কোন একটা মুভমেন্টে কতক্ষণ থাকবো নন ভায়োলেন্ট এবং কখন হতে হবে ভায়োলেন্ট। এই বেসিক কতগুলো কথা ডিসকাশন করে আমি চলে যাব আজকের আবার আমাদের সারাউন্ডিং কান্ট্রিজগুলোতে কি ঘটছে, সেখান থেকে আমাদের কিভাবে সাবধান হওয়া উচিত, শিক্ষা নেব। আমি হ্যাঁ প্রথমেই আমি আসি। আমি বহু আগে লিখেওছি, বলেওছি, আমি ভায়োলেন্সকে হিংসা বলি না, নন ভায়োলেন্সকে অহিংসা বলি না। একজন মা তার ছেলেকে বহুবার বারণ করেছে, একটা কোনো কাজ না করার জন্য বারণ করেছে, তবুও সেই ভুলটা সে রিপিট করছে। মা তাকে ফিজিক্যালি মারলো, এই ফিজিক্যালি মারলো, এটা হচ্ছে ভায়োলেন্স, কিন্তু এর মধ্যে হিংসা নেই। এই জন্য আমি বলি, এই যে ভারতবর্ষে কিছু মানুষ ভায়োলেন্স মানে হিংসাই প্রচার করেছে, এটা খুব ভুল প্রচার, ভ্রান্ত প্রচার, পয়জনাস প্রচার। ধৃতিদীপ, গুড ইভিনিং স্যার। সুতরাং আমি আবার এমপ্যাটিক্যালি বলছি, ভায়োলেন্স মানে হিংসা নয়। নন ভায়োলেন্স, আমি অস্ত্র ধারণ করিনি, আমি নন ভায়োলেন্ট, তার মানে আমি অহিংসুক, এটা বলার মানে হয় না। কারণ ভায়োলেন্স, নন ভায়োলেন্স, এটা ফিজিক্যাল কন্ডিশনকে ডিনোট করে, আর হিংসা অহিংসা এটা ডিনোট করে মেন্টাল কন্ডিশনকে। এবার একটা মুভমেন্ট কতক্ষণ নন ভায়োলেন্ট থাকবে, কখন ভায়োলেন্ট হবে, এটাকে ডিসাইড করতে হয় খুব উইথ উইজডম। যে কোনো দেশের স্বাধীনতা সংগ্রাম, ইনক্লুডিং ভারতের স্বাধীনতা সংগ্রাম, শুধু অহিংসার দ্বারা হয়েছে, খুব ভুল ধারণা। শুধু নন ভায়োলেন্স দিয়ে হয়েছে, খুব ভুল ধারণা। ভায়োলেন্সও প্রয়োগ হয়েছে, কিন্তু তার প্রপার টাইমিং আছে, প্রপার টাইমিং এবং মুভমেন্টের স্টেজ, ম্যাচুরিটি অফ দ্য মুভমেন্ট, কোন অবস্থায় পৌঁছেছে। যখন জনগণ তার উদ্দেশ্য সম্বন্ধে সচেতন নয়, সচেতন করতে একটা আর্মি অফ ডিসিপ্লিন সোলজার তৈরি করতে সময় লাগে, জনগণকে প্রাইম করতে সময় লাগে,
সেই ফেজটা হবে নন ভায়োলেন্ট মুভমেন্ট। নন ভায়োলেন্ট মুভমেন্টে অনেক লোক অংশগ্রহণ করে, কারণ নন ভায়োলেন্ট মুভমেন্টে বহু মানুষ স্যাক্রিফাইস করে, অল্প 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 বহু মানুষ স্যাক্রিফাইস করে, কিন্তু দ্যাট ক্যান নট অ্যাটেন দ্য গোল। যখন একটা আমার এই মুভমেন্টের মধ্যে, নন ভায়োলেন্ট মুভমেন্টের মধ্যে আমার ফিল্ড তৈরি হয়ে গেল, আমার আর্মি অফ ডিসিপ্লিন সোলজার্স তৈরি হয়ে গেল, দেন দ্য ফেজ কামস অফ ভায়োলেন্ট মুভমেন্ট। ভায়োলেন্ট মুভমেন্টের আগে জাজমেন্ট করতে হবে, এটা উইজডমের। আমি শত্রুকে আক্রমণ করলে আমি জিতবো কি জিতবো না, শত্রুর কতখানি সেনাবাহিনী আছে, ওয়েপন্স আছে, পজিশন কি আছে, এটা জানতে হবে। কারণ আমি ডিফিটেড হয়ে যাব, এটা আমার কখনো এম হয় না। সুতরাং এটা উইজডমের দরকার, যে আমি কি গেইন করতে চাইছি। আর এনি ওয়ারফেয়ারের, মহাকালের কথা, ইচ ওয়ারফেয়ার হ্যাভ গট এ সাইকোলজিক্যাল ফেজ। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা করে এনিমিকে তোমাকে ভীত সন্ত্রস্ত করতে হবে, দেন তোমার ওয়ারটা অনেক ইজি হয়ে যাবে ফর সাকসেস। এটা মহাকালের কথা। ওয়ার ইজ নট এ অর্ডিনারি গেম। একটা ওয়ারে সমস্ত কিছুকে, একটা জাতির সমস্ত কিছুকে ইউজ করতে হয়, অল স্পিয়ার্স অফ লাইফকে ইউজ করতে হয়, সমস্ত কিছুকে। ইট ইজ এ হিউজ গেম, এটা ছেলে খেলা নয়। তার কোলাটারাল ড্যামেজ আছে, এই কোলাটারাল ড্যামেজের সমস্ত দায়িত্ব লিডারকে নিতে হয়। ডিক্লেয়ার ওয়ার ইজ নট ইজি, এটা ছেলে খেলা নয়, and that is violent. That timing, that preparation, it's a huge game. This has to be done by a very wise man who knows the nitty-gritty of the war, এবং সমস্ত রিসোর্সকে মোবিলাইজ করা। It is a huge game. 71-এর ডিসেম্বরের যে যুদ্ধ ইন্ডিয়া করেছিল এগেনস্ট ইস্ট পাকিস্তান, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী তো 9 মাস আগেই মানেকশাকে যুদ্ধে যাওয়ার জন্য বলেছিলেন। মানেকশা রাজি হননি। যুদ্ধটা মানেকশা বোঝেন, ইন্দিরা গান্ধী বোঝেন না। উনি সময় চেয়ে নিয়েছিলেন। হি পোস্টপন্ড। বাই দ্যাট টাইম হি প্রিপেয়ার্ড দ্য হোল সয়েল অ্যান্ড আর্মি। এবার আসছি আমি, ভায়োলেন্স অন ভায়োলেন্স গেল, এবার আমি সায়েন্সে আসছি। আমি একটা আমার অসুখ করেছে, আমি পরে আসছি, ডিপ্লোম্যাসি অ্যান্ড ওয়ার এই জায়গাতে আসছি। পরে অবশ্যই আমি নেপালে আবার আসবো, বাংলাদেশে আসবো। এই সিচুয়েশনসে আমি, এই যে মাঝে মাঝে আমাদের কিছু বন্ধু বান্ধব চিৎকার করে ওঠে, কেন ভারত সরকার এটা করছে না, এটা কেন করছে না। তার আগে আমাদের জানা উচিত কতগুলো বেসিক জিনিস, এই মন্তব্যগুলো করার আগে। আমি কখন সার্জারি করবো? সার্জারিটা হচ্ছে লাইক এ ওয়ার। সার্জারি যে ওয়ার গেম, মেডিকেল প্র্যাকটিসটা একটা নন ভায়োলেন্ট গেম। একটা অসুখ করেছে, আপনার টিবি হয়েছে, কারো টিবি হয়েছে, কারো টাইফয়েড হয়েছে, কারো রিউম্যাটিক ফিভার হয়েছে, কারো অসুখ বিসুখ হয়েছে। আমি কতক্ষণ মেডিকেল ট্রিটমেন্ট করব আর কখন সার্জারির হেল্প নেব? যদি মনে করি শুধু মেডিসিন দিয়েই সব কিছু হয়ে যাবে, তা কিন্তু হয় না। সার্জারি যে এসেন্সিয়াল, দি কম্বিনেশন অফ সার্জারি অ্যান্ড মেডিসিন, এটাই মেডিকেল ট্রিটমেন্টের, এটাই মেথোডোলজি। একটা সময় সার্জারিকে প্রয়োজন হয়। কারো টিউবারকুলোসিস হয়েছে, ইয়েস, মেডিকেল ট্রিটমেন্ট শুড বি স্টার্টেড উইথ অ্যান্টি টিউবারকুলার ড্রাগস। কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগসই তাকে সম্পূর্ণ কিওর করবে, এটা কোনো গ্যারেন্টি নেই। কারণ বাই দিস টাইম বডির কোনো না কোনো অর্গ্যান সিভিয়ারলি ড্যামেজড হয়ে যেতে পারে, যেটা রিকভারি মেডিসিন করতে পারে না। অ্যান্ড দ্যাট ড্যামেজড পোর্শন মাস্ট বি সার্জিক্যালি কাট আউট, আদারওয়াইজ সেই ড্যামেজড পোর্শন উইল গো অন ড্যামেজিং দ্য রেস্ট অফ দি হেলদি পার্টস অফ দ্য হিউম্যান বডি। এক লোকের টাইফয়েড হয়েছে, টাইফয়েডের
মেডিকেল ম্যানেজমেন্ট আছে, হচ্ছে গুড, বাট টাইফয়েডের মেডিকেল ম্যানেজমেন্টেই শেষ কথা নাও হতে পারে। কে বলতে পারে টাইফয়েডের জন্যে পেশেন্টের অ্যাবডোমেনে, ইন্টেস্টিনে পারফোরেশন হয়েছে, দেন দ্যাটস এ ওয়ার সিচুয়েশন, সার্জন হ্যাজ টু কাম ইন। রিউম্যাটিক ফিভার মেনলি এ মেডিকেল প্রবলেম, তার মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে। শুধু মেডিকেল ট্রিটমেন্ট দিয়েই শেষ কথা হবে না। কে বলতে পারে সেই রিউম্যাটিক ফিভারের জন্য হার্টের ভ্যালভসগুলো ড্যামেজ করে গেছে, then the cardiac surgeon must come in to play his role. হার্টের ভ্যালভগুলো কেটে রিপেয়ার করতে হতে পারে, বা কেটে বাদ দিয়ে কোনো আর্টিফিশিয়াল ভ্যালভস বসাতে হতে পারে। there is the role of a surgeon. শুধু মেডিকেল ম্যানেজমেন্ট, শুধু ডিপ্লোম্যাসি, শুধু পলিটিক্স দিয়েই সব প্রবলেম সলভ হবে না। এবার আসছি আমি একটা কান্ট্রির একটা প্রবলেম ফেস করছে, মেবি ইনসাইড দ্য কান্ট্রি অর অ্যাক্রস দ্য বর্ডার। ইয়েস, সেখানে প্রতিপক্ষের সঙ্গে আপনাকে পলিটিক্যাল ডিসকাশনে যেতেই হবে, ডায়ালগে যেতেই হবে। নন ভায়োলেন্ট পার্ট, ডিপ্লোম্যাটিক পার্ট, নন ভায়োলেন্ট পার্ট, ইউ হ্যাভ টু গো অন ডায়ালগ। ডায়ালগে যেতেই হবে। ডায়ালগে অনেক সময় ডায়ালগে প্রবলেম সলভ হতে পারে, বা এই ডায়ালগের মধ্যে প্রবলেমটাকে আইসোলেট করা, লোকালাইজ করা। আদারওয়াইজ প্রথমে যদি আমি ওয়ারকে কল করি, তাহলে সেই ওয়ারটা হবে অনেক বেশি ওয়াইড স্প্রেড, মেবি আননেসেসারি। ব্লাড বাথটা অনেক বেশি হয়ে যাবে, এবং যখন আপনার জয়ের কোনো নিশ্চয়তা নাও থাকতে পারে। সুতরাং এনি প্রবলেম ইনসাইড দ্য কান্ট্রি, outside the country, at the border with your neighboring countries or a foreign enemy country, start political dialogue, diplomatic dialogue. Concentrate, isolate the problems, try to solve in a dialogue way of dialogue, diplomatic way. এবং এইটার হলে প্রবলেম কিছু এরিয়াতে সলভ হচ্ছে, প্লাস ইউ আর গেটিং টাইম for the preparedness of your own army. আপনি এনিমির ফ্রন্টগুলোকে ভালো করে মেজার করছেন, তাদের উইকনেস, তাদের স্ট্রেংথ পয়েন্টসগুলোকে আপনি ভালো করে বুঝছেন, আপনার অ্যাটাক করতে সুবিধে হবে। প্লাস বাই দিস টাইম ইউ আর অ্যাকোয়ারিং ফ্রেন্ডস ফ্রম আদার এরিয়াজ, আপনি আপনার বন্ধু গোষ্ঠীকেও বাড়াচ্ছেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে, আপনি অন্য বিভিন্ন দেশের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ বাড়াচ্ছেন, আপনার ওন আর্মিকে প্রিপেয়ার করছেন। শেষে যখন দেখছেন এইগুলো হচ্ছে না, দেন ইউ গো ফর ওয়ার। বাই দিস টাইম ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড ইউর ফ্রেন্ডস, ইউ হ্যাভ স্ট্রেংথেনড ইউর আর্মি, অলসো হ্যাজ মেজার্ড দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অফ দি এনিমি অ্যান্ড দ্য এনিমি পজিশনস। লাফিয়ে উঠে যুদ্ধে চলে গেলাম, এই বাংলাদেশে যখন এরকম হিন্দুদের হত্যা করছিল, ওরা লাফিয়ে আমরা যদি যুদ্ধে চলে যেতাম, was there any guarantee that we'll win that war? কারণ যে মুহূর্তে আমরা বাংলাদেশে যদি লাফিয়ে পড়তো, আমার আর্মি যদি লাফিয়ে পড়তো, বাংলাদেশকে একা যুদ্ধ করতো আমাদের সঙ্গে? নো, বাংলাদেশের পরে চায়না এসে যেত, ইউএসএ এসে যেত, হয়তো পাকিস্তান, তুর্কি, এরা সবাই এসে যেত। তখন আমাদেরকে এতগুলো শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হতো, এবং সেই যুদ্ধ করতে গিয়ে আমাদের তো অর্থ, সম্পদ, আর্মি সবকিছুই আমাদের খরচ হতো, প্রচুর আর্মি আমাদের লস হতো, রক্তক্ষয় হতো। তখন এই ভারতবর্ষের মধ্যেই একটা বড় অংশ লাফালাফি করত, যুদ্ধে যাওয়ার কি প্রয়োজন ছিল, গান্ধীর দেশ, বুদ্ধের দেশ, যুদ্ধে গেল কেন? এরাই লাফাতো, এরাই আপনাকে প্রভোগ করবে, এরাই পেছন থেকে আপনাকে বাঁশ দেবে। কারণ ভারতবর্ষে
বিদেশি এজেন্টদের কোনো অভাব নেই, প্রচুর এজেন্ট আছে টু ক্রিয়েট। কারণ ভারতবর্ষে হাজারে হাজারে এনজিও আছে, দোজ হু আর ফান্ডেড বাই দ্য আওয়ার এনিমি কান্ট্রিজ। ভারতের মধ্যে 4-5 কোটি বসে গেছে ইনফিল্ট্রেশন, এখানকার ভোটার আধার কার্ড নিয়ে বসে গেছে, রোহিঙ্গারা এসে গেছে, তাদেরকে দিয়ে অপারেট করে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে দে ক্যান ক্রিয়েট ডিস্টারবেন্সেস অ্যান্ড ট্রাম পোড়ানো, ট্রেন পোড়ানো, বিস্ফোরণ ঘটানো, বিভিন্ন গ্যাদারিংসে বিস্ফোরণ ঘটানো, মন্দিরে বিস্ফোরণ ঘটানো, সব কিছুই করতে পারে। ইন্ডিয়া ইজ ভেরি ভালনারেবল ইন দ্যাট ওয়ে। এত বেশি, এত সংখ্যায় এনজিও আছে, মেজরিটি অফ দেম আর ফান্ডেড বাই দ্য ফরেন এনিমি কান্ট্রিজ, হিউজ অ্যামাউন্ট অফ। কিছু কিছু যেমন এই যে উদাহরণ দেখেছেন, কত এনজিও আছে। এই যে শীতলবাদ বলে এই যে মেয়েটি অ্যাডভোকেট গুজরাট নিয়ে এত লম্ফচম্ব করছে, তার অ্যাকাউন্টে কত টাকা আসছে। তার বোম্বের বিচের বাড়ির সাইজ এবং তার ঐশ্বর্য ইভিন অমিতাভ বচ্চনের থেকেও অনেক বড়, বিপুল অর্থের অধিকারী, প্রচুর সমাজসেবার নামে বিদেশ থেকে প্রচুর ফান্ডিং আসে। কত এনজিও আছে ফান্ডিং করে যাচ্ছে, ফান্ডিং আসছে। সুতরাং এই দেখেছেন যেভাবে কিভাবে ফ্রম ক্যানাডা বুদ্ধি এসছে, মানুষ এসছে, টাকা এসছে, সকল কৃষি আন্দোলন, কৃষক আন্দোলনের নামে হলো। যেমন দেখুন ওইখানে সিএ এনআরসির বিরুদ্ধে ভারতবর্ষের ট্রেন পুড়েছে, আন্দোলন হয়েছে, ডিস্টারবেন্স সৃষ্টি হয়েছে। পাঞ্জাব থেকে কৃষকরা ভায়োলেন্টলি এসে লালকেল্লায় লাম্পট্য করেছে। এগুলো তো এমনি এমনি হয় না, ফান্ডিং দরকার হয়, প্রচুর ফান্ডিং দরকার হয়, ফান্ডিং দরকার হয়, ফান্ডিং দরকার হয়। এই যে এই মুহূর্তে একটা কথা বলি, যে আপনারা যারা ম্যাচিওর, যারা 30-40 ইয়ার্স, যাদের বয়স 60-70 ইয়ার্স, ন্যাচারালি পলিটিক্যালি ইন্ডিয়াটাকে এতদিন দেখছেন, কয়েক দশক, ভারতবর্ষের কোনো স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গত 13-14 বছরে যে করাপশনটা করেছে, তার সমান করাপশন কারো কোথাও কোন এক্সপোজড হয়েছিল? হয়নি, এক্সপোজড হয়নি। এবং এত করাপশন করতে পারেনি তারা। তবু যদি করাপশনের এগেনস্টে জনরোষ যদি ব্যাখ্যা হয়, তাহলে পশ্চিম বাংলায় টিএমসিপির বিরুদ্ধে তো জনবিক্ষোভ অনেক স্পন্টেনিয়াস হওয়ার কথা ছিল, তা তো হয়নি। জনবিক্ষোভ কেন শুধু মোদী সরকারের বিরুদ্ধে হয়? মোদী সরকারের বিরুদ্ধে তো কেন্দ্রীয় সরকার একটা করাপশনের চার্জ প্রণীত হয়নি কোথাও। ইউপিএ গভর্নমেন্ট 1 and 2 যত করাপশন করেছে, ভারতবর্ষের কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো হয়তো করতে পারেনি। তার এগেনস্টে কখনো জনবিক্ষোভ হয়েছে, পার্লামেন্টে চিৎকার হয়েছে। তার কারণ ইউপিএর এগেনস্টে জনবিক্ষোভ তৈরি করতে ফরেন ফান্ডিং হয়নি। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভ করতে ফরেন ফান্ডিং আসেনি। ফরেন ফান্ডিং গুলো কোনখানে আসে? ফরেন ফান্ডিং আসে এনিমি কান্ট্রিগুলো থেকে, যখন দেখে এদেশের সরকার তাদের কথায় কথায় বস হচ্ছে না, বশীভূত নয়। আর নেহেরুর সময়, নেহেরু চিরকাল এনিমি কান্ট্রিজগুলো কথায় চলেছে। সুতরাং নেহেরুকে নকআউট করার জন্য পৃথিবীর কোনো এনিমি কান্ট্রি কখনো চেষ্টা করেনি। শাস্ত্রীজিকে নকআউট করার প্রয়োজন ছিল, কারণ শাস্ত্রীজি ওয়াজ নট গোয়িং ডাউন টু দ্য ফরেন কারেন্ট, ফরেন পাওয়ার্স। হি ওয়াজ নকড আউট, হি ওয়াজ কিল্ড, and he was killed, remember, and that killing was done by a joint
ফোর্স ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, এবং ইন্টারনালি ইন্ডিয়ার একটা ফ্যামিলি বেনিফিটেড হয়েছিল এবং এক্সটার্নালি পাকিস্তান বেনিফিটেড হয়েছিল, এবং শোনা যায় আমেরিকাও বেনিফিটেড হয়েছিল, আমেরিকান সেখানে রোল ছিল। আর রাশিয়া এতে ইনভলভ নয়। আমি আবার বলেছি রাশিয়া, কারণ রাশিয়ার যদি মনে করতেন শাস্ত্রীকে খুন করবেন, তাহলে সে সময় কেজিবির যা স্ট্রেংথ ছিল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ার মধ্যেই খুন করতে পারো। তাশখন্দে নিয়ে গিয়ে খুন করে এই বদনামটাই রিস্ক নিত না, এটা স্টুপিডিটি। তাশখন্দে খুন করেছে শাস্ত্রীজিকে বিদেশি শক্তি, এবং এজেন্ট হচ্ছে ভারতীয়, থ্রু ইন্ডিয়ান এজেন্ট। এবার আসছি আমি ভায়োলেন্স নন ভায়োলেন্স নিয়ে একটু কথা বলেছি। মেডিসিন সার্জারির কোথায় কোথায় কি রোল, একটাকে বাদ দিয়ে একটা হবে না। ঠিক ডিপ্লোম্যাসি অ্যান্ড ওয়ার। ডিপ্লোম্যাসি, you have to continue diplomacy and dialogue. When the diplomacy will fail, then the role of war. কুরুক্ষেত্রের যুদ্ধটা অনলি 18 ডেজ, বাট তার আগে কৃষ্ণ ফর ইয়ার্স ডিপ্লোম্যাটিক রোল প্লে করে গেছেন। হি ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য ওয়ার, অ্যান্ড হি অলসো wanted to minimize the bloodbath. কৃষ্ণকে দেখবেন, কৃষ্ণ ঋষি বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্রে এক এক্সট্রাঅর্ডিনারি ডিপ্লোম্যাট হিসেবে চিহ্নিত করেছেন, এবং রাইটফুলি হি ইজ ডেসক্রাইবড অ্যাজ এ সুপার ডিপ্লোম্যাট। তবু তিনি যুদ্ধটা এড়াতে পারেননি। যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে, এবং যুদ্ধটাকে মিনিমাইজ করতে হয়েছে। শর্ট 18 ডেজ, সম্ভবত 18 ডেজ, ইয়েস, ব্লাডবাথটাকে মিনিমাইজ করার জন্য। ইন্ডিয়া, কৃষ্ণের আমরা বংশধর, আমরা নারায়ণ, শ্রীরামচন্দ্র, কৃষ্ণ এই অবতারদের লিগেসি বহন করছি। ভারতবর্ষ ডিপ্লোম্যাট হবে, এটা কোয়াইট ন্যাচারাল, বরং ডিপ্লোমেসির জ্ঞানটা আমাদের থেকে আমেরিকানদের কম থাকবে। ডিপ্লোমেসি ইজ এ ভেরি গুড টার্ম। ডিপ্লোমেসিটা, কূটনীতি করতে পারে একমাত্র ওয়াইজ ম্যান। পলিটিশিয়ান, পলিটিক্সটা খুব 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 অর্ডিনারি ওয়ার্ড। এই অর্ডিনারি ইন্টেলিজেন্ট পারসন ক্যান মেক পলিটিক্স। ডিপ্লোম্যাট হতে গেলে ইট ডিমান্ডস উইজডম, a vast wisdom. ডিপ্লোম্যাট সংখ্যায় অনেক কম, ভেরি ফিউ, মহাকালের কথা। দেশে প্রচুর পলিটিশিয়ানস আছে, লাখে লাখে, ডিপ্লোম্যাট খুব কম। তোমার দেশে কি ডিপ্লোম্যাট জন্মেছে, স্টেটসম্যান জন্মেছে? খুব কম, মহাকালের কথা। কোথায় তোমাদের ডিপ্লোম্যাট, কোথায় তোমাদের স্টেটসম্যান? এই জায়গাটা এবার ওয়ার হচ্ছে শেষ অস্ত্র। এবার কলিযুগের কল্কি অবতার যাকে আমরা বলি, আমি যাকে বলি কল্কি অবতার, তিনি এই যুগের বুদ্ধ। কল্কি অবতার, তিনি মহাকাল। এই তো আমাদের। এবার তার কি রোল, কিভাবে, কোথায়, মনে রাখতে হবে। তিনি একটা জায়গায়, দেখুন, তিনি একাধারে বৈষ্ণব, একটা জায়গায় কি বলছেন, যদি আমি চাইতাম তো রক্তের বন্যা বয়ে যেত। অন্য জায়গায় যেটা বলছেন তার মানে হচ্ছে হি ওয়ান্টস টু মিনিমাইজ দ্য ব্লাড বাথ। আরেকটা জায়গায় বলছেন, ভগবান তো তোমাকে ইচ্ছে করলে অনেক কিছু দিয়ে দিতে পারে, কিন্তু দিলে তুমি কি ওটা ধরে রাখতে পারবে? তুমি তো হারিয়ে ফেলবে। সেজন্য আগে ত্যাগ করো, ত্যাগ ও তিতিক্ষার মধ্যে সেটাকে যদি অর্জন করো, যোগ্যতা অর্জন করো, তখন যেটা পাবে
তখন ভগবান তোমাকে যেটা দেবে সেটা তুমি ধারণ করে রাখবে। তার আগে তুমি প্রিপেয়ার্ড নও, তুমি যোগ্য নও, তুমি পেয়ে গেলে তুমি সেটা ধরে রাখতে পারবে না। ভারতবর্ষের সকল ইন্ডিপেন্ডেন্স আমরা তো পেয়ে গেছি, হাতে পেয়ে গেছি, তৈরি করা জিনিস পেয়ে গেছি। এই ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া যে ওয়ার্ডটা তো ভারতবর্ষের মধ্যে হয়নি, হয়েছে বাইরে। এই যে গিফট অফ সামওয়ান এলস, এই পেয়ে গেছি বলেই এটা এত সহজে আমরা হেলাফেলা করছি। সেই জন্যে ভারতের মাটিতে এত স্কাউন্ড্রেলস, লুম্পেন্সদের আমরা মাথায় তুলে নাচছি। যদি সত্যিকারের আমরা সংগ্রামে করে পেতাম এটা, তাহলে আমাদের পলিটিক্যাল কনসাসনেস জন্মাতো। জন্মালে আমরা কে ভালো কে মন্দ, কে ধান্দাবাজ কে লম্পট পলিটিশিয়ান আমরা বুঝতে পারতাম। বুঝতে পারিনি। আমরা প্রথমত লোভী, আমরা কিছু না করে কিছু পেতে চাই, ফলে আমাদের চারধারে লম্পট স্কাউন্ডেল পলিটিশিয়ানসদের নৃত্য। আমরা সত্যিকে ভালো মানুষকে চিনতে পারিনি, ফলে যেটা হয়েছে, উই দ্য পিপল, উই হ্যাভ গট দ্য পলিটিশিয়ানস টু রুল আস, উই ডিজার্ভ। তাই হয়েছে। এবার আসছি আমি, এবার এবার আসছি বাংলাদেশ এবং নেপাল। দেখুন, তার আগে তো এই যে ইউএসএ, ইউএসএ যে একটা ইকোনমিক ইম্পেরিয়ালিস্ট কান্ট্রি, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। দে ওয়ান্ট টু ডোমিনেট দ্য হোল ওয়ার্ল্ড ইকোনমিক্যালি। সবাই চায় তার ইকোনমিক এম্পায়ারে সবাই প্রজা হয়ে থাকুক, এবং যখন যেখানে তার কেউ বসতা স্বীকার না করছে সেখানে সে সেই গভর্নমেন্টকে টপল করছে। যেমন যেমন তার যেমন বলি, আমেরিকায় যে এইটা একটা বলে রাখি, যে ইউএসএসআর যে হঠাৎ আফগানিস্তান আক্রমণ করেছিল, তার কারণটা কি? ইউএসএ কিন্তু প্রথমেই আক্রমণ করতে চায়নি। ইউএসএর কাছে একটা খবর ছিল, সে যদি এই ল্যান্ডটা আগে অকুপাই না করে আমেরিকা বসে যাবে ওখানে। আমি বলেছি আমেরিকা 1953-54 থেকে আফগানিস্তানে পজিশন নেওয়ার জন্য চেষ্টা করছে, কারণ তার আগেই পাকিস্তানে ইউকে অ্যান্ড ইউএসএ বেস করে নিয়েছে। দে ওয়ান্টেড টু এসকালেট দেয়ার বেস ইন্টু আফগানিস্তান। এই ভয়েই রেড আর্মি ইনভেডেড আফগানিস্তান। তার ফল কি হয়েছে? ইউএসএ রাশিয়ার ইনভেশন টু আফগানিস্তানের থেকেও ইউএসএর আফগানিস্তানের ইনভেশনটা অনেক বেশি ডেঞ্জারাস হয়েছে। তালিবানদের সৃষ্টি কে করেছিল? ইউএসএ। ফান্ডামেন্টালিজম, ইসলামিস্ট ফান্ডামেন্টালিজমকে সৃষ্টি করেছে ইউএসএ, নট ইউএসএসআর, নট রাশিয়া। কাম টু ইরাক। ইরাকে সাদ্দাম ওয়াজ এ বেটার অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট সাদ্দাম, কারণ সাদ্দাম ইউএসএ ডিকটেট মানতে চায়নি। পোস্ট সাদ্দামের ইরান অনেক বেশি ডিভাস্টেটেড, অনেক বেশি ম্যাল গভর্নড। অ্যাটলিস্ট সাদ্দামের সঙ্গে ইরাক ওয়াজ গভর্নড টু এ গুড এক্সটেন্ট। সুতরাং ইউএসএ ভালোর নাম করে ঢুকে ইরাককে ধ্বংস করেছে। লিবিয়ার গাদ্দাফির তার যে সিস্টেম সে করেছিল, গাদ্দাফি তার সিস্টেমে যেটা করেছিল তার থেকে গাদ্দাফিকে ধ্বংস করে ইউএসএ যে সিস্টেম তৈরি করলো লিবিয়াতে, অনেক বেশি নেগেটিভ, অনেক বেশি ধ্বংসাত্মক লিবিয়ার পক্ষে, অনেক বেশি অ্যান্টি হিউম্যান। ইউএসএ যেখানে গেছে ভালোর পরিবর্তে ক্ষতি বেশি করেছে। পাকিস্তান প্রেম তার ইউএসএর কি জন্যে? পাকিস্তানের ভালোর জন্য নয়,
ইন্ডিয়ার ভারত জন্য তো নয়ই। তার মূল উদ্দেশ্য রাশিয়াকে কন্টেন করা, আর ওদিকে হোল গালফ এরিয়াতে যে অয়েলের উপরে যে তার ডোমিনেন্স অ্যান্ড সুপ্রিমেসি, সেটার কন্ট্রোল রাখা। যদি সেখানে কোনো হোস্টাইল কিছু ফোর্স উঠে পড়ে, তাহলে পাকিস্তান বেস থেকে সে এয়ারফোর্স পাঠিয়ে সে অপারেট করবে, আর ইন্ডিয়াকে সে দাবায় রাখবে, ধমকে রাখবে। এটা তো এক্সপোজড হয়ে গেছে ডিউরিং আওয়ার আওয়ার অপারেশন সিন্দুর, যে পাকিস্তানে হিন্দুকুশ এরিয়াতে যে অ্যাটম বোমাগুলো মাটির তলায় আছে, সেগুলো আমেরিকান প্রপার্টি। মহাকালের দেখবেন, মহাকালের একদম আমেরিকার সম্বন্ধে ঘৃণা এবং কষান বারে বারে দিয়ে গেছেন, এবং গোটা এশিয়ার মাটিকে ব্রিটিশ আমেরিকান প্রভাব মুক্ত করা তার একদম এম। নেতাজি পর্যায়েও ছিল, পরবর্তী পর্যায়েও। এবার দুর্ভাগ্য চায়না, কমিউনিস্ট চায়না, তারও আমেরিকার মতো তারও সাম্রাজ্য বিস্তারের ইচ্ছে এলো। সেও চারধারে সে তার বিভিন্নভাবে ইভিন রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ করে ইন্ডিয়ার চারধারে সে বেল্ট তৈরি করতে শুরু করলো ইন্ডিয়াকে দাবায় রাখার জন্য। কমিউনিস্ট চায়না ইজ নট কমিউনিস্ট, ইজ নট কমিউনিস্ট, অ্যাবসলিউটলি ক্যাপিটালিস্ট। ওখানকার ইন্ডাস্ট্রির মেজর পোর্শন হচ্ছে প্রাইভেট, এবং সেখানে ইউরোপিয়ানসদেরও কোম্পানি আছে। আর একটা হচ্ছে একদম গভর্নমেন্ট ওন্ড, পুরো স্টাইল অফ ক্যাপিটালিজম, সেখানে কোনো হিউম্যান রাইটস নেই। এবং সেও চেয়েছে, যেমন বার্মাতে সে তার চাইনিজ কন্ট্রোল মিলিটারি গভর্নমেন্ট করে রেখেছে, সেটাকে কাউন্টার করতে ওখানে আরাকান আর্মিকে ব্যাক করেছে ইউএসএ। সে আমেরিকা বাংলাদেশে ঢুকেছে সামনে ইউনুসকে রেখে বেশ করার জন্য। এবার আসছি আমি একদম গ্রাউন্ড রিয়েলিটিতে। আমেরিকা, আমি কালকেই বলেছি, আমেরিকা বাংলাদেশে ঢুকেছে, সেজন্য আরও অনেক সেখানে অনেক ফোর্স প্লে করছে। জানি না কে কোন কোন ফোর্স প্লে করছে। আমেরিকা ডেফিনেটলি প্লে করছে থ্রো ইউনুস, চায়না ফোর্স ডেফিনেটলি কাজ করছে, তুর্কি কাজ করছে, পাকিস্তান কাজ করছে, আরও কোন কোন ফোর্স আছে জানি না আমরা। দেখা যাক কোন দিকে যায় সিচুয়েশন, উই আর অবজার্ভিং। আমাদের আমাদের নেক, আমাদের শিলিগুড়ি নেক ইজ বিকামিং থ্রেটেন্ড। আমাদের খুব সম্ভবত কোনো একটা অ্যাকশনে যেতে হবে, কারণ নেপালে কোন সরকারটা আসবে এখনো আনসার্টেন। নেপালে একটা জিনিস সার্টেন, প্রো চাইনিজ গভর্নমেন্ট ফল করে গেছে। আমেরিকার যে প্রচুর ফান্ডিং হয়েছে সেখানে, তো ডিফারেন্ট এনজিওজ, সেই এনজিওগুলো কতখানি ইনফ্লুয়েন্স সৃষ্টি করে পাবলিক মাইন্ডকে কতখানি মোবিলাইজ করেছে, মোটিভেট করেছে, এবং কোন কোন সিক্রেট ফোর্স আছে, কারা কারা আস্তে আস্তে পর্দার সামনে এসে ক্ষমতাটা দখল করবে জানি না। কিন্তু এটা সত্যি কথা যে সেখানে ইসলামিক ফোর্সও আছে, পাকিস্তান ফোর্স আছে, চায়না ফোর্সও আছে। চায়না ফোর্স তো সবটা আর টপল্ড হয়ে যাবে না। এইখানে বিভিন্ন ফোর্সের ইন্টারপ্লের মধ্যে আমেরিকা কতখানি সার্ভাইভ করতে পারবে এটা দেখার। নেপালের এখনো যতটুকু রেসিডুয়াল আছে সেটা হচ্ছে এই, এখনো ওখানকার মেজরিটি মানুষ হিন্দু মাইন্ডেড, যদিও অনেকটা পোর্শন পয়জেন্ড হয়ে গেছে বাই দ্য ইউরোপিয়ান কালচার। আর আর একটা জিনিস, এখনো রাজতন্ত্রের প্রতি বহু মানুষের ভক্তি আছে, তারা ফিরে পেতে চায় রাজতন্ত্র, এবং সেখানে মোদিজির এবং যোগীজির প্রচুর ভক্ত আছে, এবং প্রচুর ওখানে শঙ্করাচার্যের শিষ্য আছে, এবং আমাদের ওখানের যে মন্দির গোরক্ষপুরের মন্দিরের প্রচুর শিষ্য ওখানে আছে, প্রচুর রামভক্ত আছে। দ্যাটস দ্য পজিটিভ এরিয়াজ। এবং ভারতবর্ষের যে কালচারাল হেমিস্ফিয়ারের একদম সেন্ট্রাল পার্টে বসে আছে, কালচারের সেন্ট্রাল পার্টে বসে আছে নেপাল। দেখা যাক কি হয়।
এবার একটা আসছি, এবার নেপালের এই যে নেপালের মধ্যে যে পয়জনিংটা শুরু হয়েছে, পতনটা শুরু হয়েছে, এটা বিশাল ইতিহাস। তো যেটা এক্ষুনি ইম্পোর্ট সেটা হচ্ছে এই, মনে রাখতে হবে ইউপিএ গভর্নমেন্ট আসার পরে সোনিয়া সোনিয়া মাইনোর মাফিয়া চক্র এবং চায়না এই নেটওয়ার্কে কি হয়েছিল একদম, কারণ কারণ সোনিয়া গান্ধীকে পশুপতিনাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। সেই রাগে কি হলো রিয়াকশন, উনি রাজবাড়ির মধ্যে ব্লাড বাথ করিয়ে দিলেন, মাফিয়া চক্র। তারপরে আস্তে আস্তে ফ্যামিলি, রাজ ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলি, যারা 250-300 বছর যে ফ্যামিলি রুল করে গেছে নেপালকে, আস্তে আস্তে উইক হলো। এবং সেই সঙ্গে ঢুকতে শুরু করলো কে, চাইনিজ কমিউনিস্টরা, কমিউনিস্ট এবং এবং মাওয়িস্টরা ঢুকলো, পলিটিক্যাল পয়জনিং শুরু হলো। এবং ইন্ডিয়ার সঙ্গে অনেকগুলো ট্রেড ফ্রন্টে ইউপিএ গভর্নমেন্ট বয়কট শুরু করলো, ব্লক শুরু করলো। তখন নেপালের সাধারণ মানুষের যে কনজিউমার্স গুডস ইনক্লুডিং পেট্রোলিয়াম প্রোডাক্টস, ফুড, গার্মেন্টস, অল দিস থিংস, তাদের তাদের তারা কম পেতে শুরু করলো, তারা সাফার করতে শুরু করলো। তখন তারা বাধ্য হয়ে চীনের কাছে হাত পাততে শুরু করলো। এই চীনের কাছে হাত পাততে গিয়েই চীনও সেই সুযোগটা নিয়ে কমিউনিস্ট প্রচুর এজেন্টস পাঠিয়ে দিল, মাওয়িস্ট অ্যান্ড কমিউনিস্ট। আস্তে আস্তে নেপালে মাওয়িস্ট ফোর্স এবং কমিউনিস্ট ফোর্স রাইজ করলো। একসময় পলিটিক্যালি এই মাওয়িস্ট কমিউনিস্টরা একদম পলিটিক্যাল স্পিয়ারটাকে দখল করলো, রাজতন্ত্রকে সরিয়ে দিল, কনস্টিটিউশন চেঞ্জ করলো। ওয়ার্ল্ডের একমাত্র হিন্দু রাষ্ট্রের এই হিন্দু রাষ্ট্রের তকমাটা চলে গেল, হয়ে গেল সেকুলার। যে নেপালে কোনো মুসলিম ভিলেজ ছিল না, সেখানে মুসলিমরা ইনফিল্ট্রেট করতে শুরু করলো। নেপালের কালচারের মধ্যে এই কমিউনিস্টরা কি আনলো, ওয়েস্টার্ন কালচার। কি বলতে শুরু করলো যে হিন্দুত্ব খুব খারাপ, হিন্দুত্ব খুব ব্যাকডেটেড, হিন্দুত্ব খুব প্রাচীন এবং হিন্দুত্ব ভালো জিনিস নয়, যেটা ইন্ডিয়াতে কমিউনিস্টরা চিরকাল প্রিচ করে। হিন্দুত্ব খুব খারাপ জিনিস, হিন্দুত্ব বাদ দিয়ে আর সব ভালো, আর সব ভালো, ইসলাম ভালো, খ্রিস্টানি ভালো, আর সব ভালো, হিন্দুত্বই একমাত্র খারাপ। এই প্রচার করতে করতে ওখানে পিপলস মাইন্ডে পয়জনিং শুরু হলো। এই 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 হচ্ছে নেপালের সমাজ জীবনের, রাজনৈতিক জীবনের পচনের, সোনিয়া গান্ধী মাফিয়া দিয়ে এই চক্র দিয়ে এইটা শুরু হয়েছিল। এবার আসছি আমি, এই যে গভর্নমেন্টের ফল করেছে, ডেফিনেটলি ওয়ান থিং, প্রো চাইনিজ গভর্নমেন্টটা ফল করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তার মানে এই নয় যে নেপালের মাটিতে মাওয়িস্ট কমিউনিস্টদের ইনফ্লুয়েন্স সব জিরো হয়ে গেছে, না, রয়ে গেছে। এবং প্রচুর ফান্ডিং এসেছে ইউএসএ থেকে। এই ফান্ডিং থেকে ইউএসএর ফরে প্রচুর এজেন্ট কাজ করবে, অ্যান্ড দোজ উইল বি এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। এবং এইখানে প্রচুর পাকিস্তানি এজেন্ট আছে। এই পাকিস্তানি এজেন্টরা বহু দশক ধরে থ্রু নেপাল বর্ডার ইন্ডিয়াতে ঢুকে বিভিন্ন জায়গাতে বসে আছে। এবং এইখানে ইন্ডিয়ার কি প্লে হবে, এইটা কিন্তু কি করা উচিত হবে, কি দিকে যাবে, এটা দেখার। এবার আসছি আমি, হ্যাঁ সুভাষবাবু, এই যে কমিউনিস্টরা 34 ইয়ার্স বেঙ্গল রুল করেছে, দে হ্যাভ গিভেন ওয়ান অফ দ্য মোস্ট করাপ্টেড গভর্নমেন্টস। তারা তো বেঙ্গলের ভালো কিছু করেনি, বাট নেতাদের পকেট ভারী হয়েছে এবং ইন্ডিয়াকে ইন্ডাস্ট্রিয়াল ডেজার্টে কনভার্ট করেছে, অল একাডেমিক ইনস্টিটিউশনকে পলিটিক্যাল হাবসে কনভার্ট করেছে। নেপালকেও তাই। নেপালের এই কত বছরের, প্রায় 13 বছরের 14 বছরের কমিউনিস্ট শাসনে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, বেকাররা চাকরি পায়নি। কারণ ওদের ওদের কারণ কমিউনিজম তো ওদেরকে ওটা শেখায়নি, ওটা শেখায়নি। ওরা শুধু
পলিটিক্যাল পাওয়ার কি করে এনজয় করতে হয়, নিজেদের পকেট ভরতে হয়। ওরা তো ওরা তো কমিউনিস্ট, কমিউনিস্ট না, ওরা কমিউনিস্ট। এবার নেপাল সম্বন্ধে আমাদের সাবধান থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, নেপালে ডেফিনেটলি আমেরিকান মানি ফান্ডিং হয়েছে, বিভিন্ন এনজিও কাজ করছে। এবার আসছি আমি, এই কিছুদিন যাবৎ লাস্ট 24 আওয়ার্সে কিছু কংগ্রেস নেতা আশা করছে যে নেপালের মতো ইন্ডিয়াতে একটা একটা ক্যাওস সৃষ্টি হবে, একটা ভায়োলেন্স আসবে। তাতে কি লাভটা, কি লাভটা হচ্ছে এই ক্যাওসের মধ্যে তাহলে কংগ্রেস তার ইন্ডি জোট ক্ষমতায় চলে আসবে, কারণ ওরা এখন ক্ষমতার বাইরে আছে। কংগ্রেস, নেহরু ইন্দিরা ফ্যামিলি ডাইনেস্টি কখনো ক্ষমতার বাইরে কল্পনা করতে পারে না। দে ক্যান নট ইমাজিন আউট অফ পাওয়ার। যেমন ফিশ ক্যান নট ইমাজিন টু বি আউট অফ ওয়াটার, কখনো আউট অফ পাওয়ার চিন্তা করতে পারে না। এই তারা তারা পাওয়ারে থাকতে হবে, চুরি করতে হবে, কারণ চুরি আর ক্ষমতা এটা ওদের একদম রক্তে ওদের। আর এই যে ইন্ডিজোটের মধ্যে দেখুন আপনি, প্রতিটা পলিটিক্যাল পার্টি সবগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বা ফ্যামিলি কেন্দ্রিক, কারো কোথাও কোনো গণতন্ত্র নেই পার্টির মধ্যে। একমাত্র কমিউনিস্ট পার্টিগুলো ব্যক্তিকেন্দ্রিক পার্টি নয়, অ্যাডমিট, বাট গণতন্ত্র সেখানে নেই। ব্যক্তিকেন্দ্রিক নয়, ফ্যামিলি কেন্দ্রিক নয়, কিন্তু গণতন্ত্র সেখানে নেই, কারণ ওদের কমিউনিস্ট গণতন্ত্র বলে কিছু নেই। ওরা গণতান্ত্রিক, কিন্তু অ্যাটলিস্ট দে আর নট ফ্যামিলি সেন্ট্রিক অর পার্টি অর ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক। অন্য সব কংগ্রেস, ডিএমকে থেকে আরম্ভ করে এসপি, বিএসপি থেকে আরম্ভ করে টিএমসিপি, সমস্ত পার্টিগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তি এবং ফ্যামিলির স্বার্থেই পার্টিগুলোর কোম্পানি তৈরি হয়ে আছে। এদের কাছ থেকে ভারতবর্ষের মানুষ যদি মনে করে দেশের কোনো উপকার হবে, তো এর থেকে বোকামি মূর্খামি আর কিছু হয় না। এবার আসছি আমি পাকিস্তান। আগে কালকে আলোচনা করেছি। পাকিস্তানে ইমরান, যে সেই ক্রিকেট খেলোয়াড়, তো ক্ষমতায় এসেছিল, যে মুহূর্তে সে একটু আমেরিকান কমান্ডের বাইরে কাজ করতে গেছে তাকে টপল করে দিয়েছে আর্মি দিয়ে। একদম পাকিস্তানে হোয়াট এভার দ্য গভর্নমেন্ট ইজ এ মিলিটারি গভর্নমেন্ট অ্যান্ড আন্ডার দি কমান্ড অফ কখনো চায়না, কখনো কখনো সে ইউএস এর কমান্ডে চলে, কারণ তার নিজস্ব রিসোর্স সে মোবিলাইজ করতে পারে না, তাকে বাইরের টাকার উপরে তাদের চলতে হয়। এবং এই পাকিস্তান বিইং ইউজড একসময় বাই ইউকে, একসময় বাই ইউএসএ, দেন বাই চায়না, নাও এগেন বাই ইউএসএ, বিইং ইউজড অ্যাজ এ ওয়েপন এগেনস্ট ইন্ডিয়া, এগেনস্ট রাশিয়া, এগেনস্ট চায়নার এগেনস্টেও ইউজ করার চেষ্টা হচ্ছে। যেটা মজা হয়েছে কি, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ করে চায়না চেয়েছিল শর্টকাট রুট ফ্রম দ্য মেনল্যান্ড অফ চায়না, ওয়েস্টার্ন পার্ট, সেন্ট্রাল এশিয়া পার্ট থেকে সে ঢুকে যাবে আরব সাগরে, স্ট্রেট কাট। তাকে তাহলে একদম সেই একদম ফার ইস্ট থেকে অত দূর থেকে নেভিগেট করে আরব সাগরে আসতে হবে না, অনেক দূরে আসতে হবে না। কারণ এই আরব সাগরে আসতে গেলে থ্রু ইন্ডিয়ান ওশেন দে হ্যাভ টু ক্রস সাম এরিয়াজ হোয়ার ইন্ডিয়ান নেভি ইনফ্লুয়েন্স ইজ দেয়ার। অ্যাট এনি ক্রাইসিস দ্যাট এরিয়া ক্যান বি ব্লকড। সেই ভয়ে ওরা চাইছে স্ট্রেট চায়না ওয়েস্টার্ন পার্ট থেকে ডাইরেক্টলি থ্রু আকসাই চীন, থ্রু পক, থ্রু ওয়েস্ট পাঞ্জাব, থ্রু বালিচিস্তান, ডাইরেক্টলি টু আরব সি। সেখান থেকে সে আরব ল্যান্ডে, আফ্রিকাতে সে সহজে বিজনেস করবে। এটা তার টার্গেট ছিল। কিন্তু এটাকে ডিস্টার্ব করাটা, এটা ভারতের জন্যও প্রয়োজন। ভারত আমরা চাই এটা ডিস্টার্ব হোক। এটা আমেরিকার স্বার্থে, আমেরিকা চাইছে এটা ডিস্টার্ব হোক। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট দ্য বালুচ লিবারেশন আর্মি টু রাইজ to kill the Chinese workers and engineers who are working in the Baluchistan. কাটা দিয়ে কাটা উঠুক, কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি নেই। ওদিকে শ্রীলঙ্কার তো মোটামুটি শিক্ষা হয়ে গেছে, দে ওয়াজ ড্যান্সিং অন দ্য ফরেন পাওয়ার্স। তারা বুঝে গেছে তাদের ভালো সেই ফরেন পাওয়ার্সটা কেউ চায় না। আলটিমেটলি দে আর ইকোনমিক
ইকোনমিক, এবং ওখানেও যে মাস, যে জনগণের যে বিক্ষোভে যে প্যালেসে আগুন জাগিয়েছিল, সেটাও ছিল ফরেন ফান্ডেড। যে জিনিসটা হচ্ছে এখন ইন্দোনেশিয়াতে, যেটা হয়েছে বাংলাদেশে, যেটা নেপালে হলো, এই জিনিসগুলো। এবং ভারতবর্ষও মনে রাখতে হবে যে ভারতবর্ষও এই ফরেন ফান্ডিং এনজিওগুলো চাইছে ভারতবর্ষে একটা বিক্ষোভ হোক, এই এনডিএ গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট টপলড হয়ে যাক। তাহলে এই লোকগুলো ক্ষমতায় এলে ভারতবর্ষকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করা যাবে। আমেরিকার এই মুহূর্তে সব থেকে রাগ হচ্ছে ইন্ডিয়া ফ্রম রাশিয়া থেকে তেল কিনছে, এবং ইন্ডিয়া কোনোভাবেই আমেরিকার এগ্রো প্রোডাক্টসকে ইন্ডিয়াতে এগ্রো অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টসকে ফ্রি এন্ট্রি দিতে রাজি নয়। তার কারণ ভারতের মাটি, ভারতের সয়েলে এগ্রো প্রোডাক্টস এবং ডেয়ারি প্রোডাক্টস যদি এন্ট্রি পায়, তাহলে ভারতবর্ষের যে কয়েক কোটি মানুষ ডেয়ারি বিজনেসে আছে, ডেয়ারি প্রোডাক্টসে আছে, এবং যে বহু কোটি মানুষ চাষের মধ্যে আছে, তাদের লাইফ ইকোনমি উইল বি থ্রেটেন্ড। এই জন্যে মোদিজির পক্ষে ইউএসের এই ডিকটেটকে মেনে নেওয়া সম্ভব নয়। এবং ইভেন অ্যাট দি রিস্ক অফ দ্যাট, Modi government is not accepting their proposal of opening up our market to the industrialists or agro-industrialists or dairy product industries of the USA. এটা হ্যাটস অফ, এটা আমাদের সোভারেনিটি, আমাদের ডিসিশন, আমাদের জনগণের স্বার্থের জন্য ভীষণ প্রয়োজন। এবং সেই জন্যে যেহেতু বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেনের আমেরিকার বিভিন্ন স্বার্থে সব কিছুতে ইন্ডিয়া হ্যাঁ করছে না, ইয়েস ম্যান হয়ে থাকতে চাইছে না, তাই তাই ইউএসএ চাইছে মোদি গভর্নমেন্ট ফল করুক, অ্যান্ড দে আর ফান্ডিং ইন ডিফারেন্ট ওয়েজ। এবং এর আগে এই যে ফান্ডিং অফ আওয়ার এনজিওজ এগেনস্ট আওয়ার ইউপিএ গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট, ফান্ডিং not only from USA, also from UK, from China also, from Turkey, from Pakistan। আর আমাদের দেশের এই যে পলিটিক্যাল পার্টিগুলো, যেগুলো ব্যক্তিকেন্দ্রিক পার্টি, যেগুলো ফ্যামিলি কেন্দ্রিক পার্টি, শিকু মাকু কঙ্গো, এই পার্টিগুলো, এরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কারণ ক্ষমতার জন্য পাগল, ক্ষমতায় এলেই এদের বাড়ন্ত হবে। এরা কয়েক বছর ক্ষমতার বাইরে, এরা হাঁপিয়ে উঠেছে, ক্ষমতায় আসতে চায়। এই জন্যে ভারতবর্ষের এনিমিদের সাহায্য নিয়েও ওরা ক্ষমতা আসতে চায়। কিছুদিন আগে এদের নেতারা পাকিস্তানে গিয়েছিল, চীনের সঙ্গে প্যাক্ট করেছে। এই সমস্ত প্যাক্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইউ হেল্প আস টু টপল দিস এনডিএ গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্টকে টপল করতে আমাদের সাহায্য করো, আমরা তোমাদের সমস্ত পাইয়ে দেব, সমস্ত তোমাদের দাবি মেনে নেব আমরা। এই তো উদ্দেশ্য। এবং এরা যে এই যে ইন্ডি জোট যে ভারতের শত্রু, এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে, সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে, এরা যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে মিলিয়ন্সে ডেড ভোটার বসে আছে, পার্মানেন্টলি ডিসপ্লেসড ভোটার পড়ে আছে, বিভিন্ন জায়গাতে 5 জায়গাতে নাম লিখিয়ে রেখেছে, এই ফলস ভোটার কার্ডগুলোকেই বাঁচিয়ে রাখতে চায়। তারা এসআইআর চায় না, তারা এনআরসি চায় না। যে ভারতবর্ষে এত কোটি ফরেনার্স অনুপ্রবেশ করে বসে আছে, তাড়াতে চায় না। এত রোহিঙ্গা বসে আছে, তাড়াতে চায় না। এরা দেশের শত্রু, কারণ এরা জানে যে এই ভোটগুলো থেকে আমরা ভোট ব্যাংক করে আমরা জিতব। দেশের ইন্টারেস্টের এগেনস্টে, দেশের স্বার্থের বিরুদ্ধে এই কাজগুলো করছে। এরা স্ট্রেট ওই দেশের শত্রু। এবং চিন্তা করে দেখেন, এতদিন ওরা কংগ্রেস এবং তাদের অ্যালায়েড বিভিন্ন পার্টি দেশকে এত বছর রুল করেছে। দে হ্যাভ নেভার ট্রাইড টু মেক আওয়ার ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি ইন্ডিপেন্ডেন্ট। তারা ডিফেন্স ইন্ডাস্ট্রি থেকে প্রপারলি ইউজ করে তারা ডিফেন্স ওয়েপন্স প্রোডাকশন করেনি। তার কারণ করেনি কেন? নিজের দেশে ওয়েপন্স প্রোডাকশন করলে কি হবে? কার্ড মানি পাওয়া যাবে না। এখানে
ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ফেলে রেখে দিয়ে, আইডল করে রেখে দিয়ে বিদেশ থেকে ওয়েপন্স আনলে কাটমানি পাওয়া যাবে। এই কাটমানিগুলো ব্ল্যাক মানি হয়ে তাদের সুইস ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এই তো করেছে গান্ধী নেহেরু ডাইনেস্টি, এই করেছে দীর্ঘকাল, এই করেছে। অ্যান্ড টুডে ইন জাস্ট লাস্ট 12-13 years we are in a position, we are producing world class weapons and we are selling that to other countries. We are also exporting weapons for the first time in our national life. এবং আমরা আর স্যাটেলাইটে আমরা কোথায় পৌঁছেছি, বিদেশের স্যাটেলাইটগুলো আমরা এখান থেকে লঞ্চ করে দিচ্ছি। উই আর এ মাইটি নেশন। হ্যাঁ, এবার পার ক্যাপিটা ইনকাম নিয়ে অনেক কথা বলা হয়। পার ক্যাপিটা ইনকামে আমরা চিরকালই আমরা নিচের দিকে থাকব। পার ক্যাপিটা ইনকামে, হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম নিয়ে অনেক কথা বলা হয়েছে। পার ক্যাপিটা ইনকামে যখন এনডিএ গভর্নমেন্ট এলো তখন পার ক্যাপিটা ইনকাম কত ছিল, আর এখন পার ক্যাপিটা ইনকাম কত? that is definitely better today per capita income এ। ইয়েস, ওয়ার্ল্ডের লিস্টে আমরা এখনো নিচের দিকে, কোনো সন্দেহ নেই। কিন্তু এবার ন্যাশনাল ওয়েলথে আমরা কোথায় পৌঁছেছি, কোথায় ছিলাম, কোথায় পৌঁছেছি আমরা? একদিনেই পার ক্যাপিটা ইনকাম জাম্প করে উপরে উঠে যাবে না। একদিনেই একটা দেশের ইন্ডাস্ট্রি, তার ডিফেন্স প্রোডাকশন, তার এগ্রিকালচার, তার ইন্টেলেকচুয়াল ওয়েলথ, সব কিছু একদিনে হঠাৎ ভালো হয়ে যাবে না। ইট নিডস সাম টাইম। তোমরা তোমরা 60 ইয়ার্সে কি করেছো? কম্পেয়ার, তোমাদের 60 ইয়ার্স তোমরা কি করেছো, আর আজকের 60 ইয়ার্স প্লাস তোমরা কি করেছো, আর আজকের এই 13 বছরে এনডিএ গভর্নমেন্ট কি করেছে। তোমাদের সময় রোডওয়েজ, ন্যাশনাল হাইওয়ে কত ছিল, কতগুলো এয়ারপোর্ট ছিল, কত ওয়েপন্স ছিল, এগুলো ভাবতে হবে। কতগুলো সাবমেরিন ছিল, এগুলো ভাবতে হবে। এবং আজকের আমাদের যে 2 কোটি ইন্ডিয়ান ডায়াসপোরা বাইরে আছে, ইন্ডিয়ার বাইরে আছে, তারা কীভাবে প্রাউড ফিল করে, হাউ দে আর প্রাউড হ্যাভিং হোল্ডিং এ ইন্ডিয়ান পাসপোর্ট, or even those who are not Indian passport holders but feeling they are of Indian origin. They are proud, they feel proud, they express that আমরা ভারতীয়, আমাদের আমরা আমরা বাই বার্থ আমরা 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 হচ্ছে যে ইন্ডিয়ান অরিজিন, আমরা ভারতীয়, ভারত থেকে এসেছি। আমাদের ফোর ফাদার্সরা হিন্দু ছিল। উই আর প্রাউড হিন্দুজ, উই আর প্রাউড ইন্ডিয়ান্স। দে আর proudly speaking out, we are Indians, we are Hindus, we are Indian passport holders. এই গর্ব কখনো আগে আমাদের ডায়াসপোরা দেশের মধ্যে দেখাতে পারতো না। ভারতবর্ষ ডেফিনেটলি এগিয়েছে। এইটাকে বিদেশের, ইন্ডিয়ার অনেক এনিমি ফোর্স এটা পছন্দ করে না। তাই সে এনিমি ফোর্সের সব থেকে বড় এজেন্ট হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, টু ক্রিয়েট ক্যাওস, to keep India weak and to damage the prospects of this NDA government, Modi government. This indijot, এই ইন্ডিজোটের প্রতিটা কম্পোনেন্ট হচ্ছে দেশদ্রোহী, শয়তান, স্বার্থপর, একদম ব্যক্তি এবং ফ্যামিলি কেন্দ্রিক পার্টি। এদের কাছ থেকে ভারতবর্ষ ভালো কিচ্ছু পাবে না। এরা একদম যেমন বিভিন্ন বিদেশি শত্রু কান্ট্রি বিভিন্ন এনজিওকে ফান্ড করে, তারা এই ইন্ডিজোটের প্রতিটা কম্পোনেন্টের সঙ্গে ইন কোলাবোরেশন এগেনস্ট ইন্ডিয়া এবং এগেনস্ট দিস এনডিএ গভর্নমেন্ট, দিস মোদি গভর্নমেন্ট। ভীষণ সাবধান থাকা উচিত। বিজেপি সংঘ পরিবারের কেউ কোনো ব্যক্তিকেন্দ্রিক, ফ্যামিলি কেন্দ্রিক নয়। সবটা দে থিঙ্ক ফর দি নেশন। দে হ্যাভ গট এ ভিশন, long range vision, short range vision. They are on plans, they are on plannings. এবং যে সুপার ডিপ্লোমেসিটা খেলে গেল, এই যে ট্রাম্পের এই হুইমজিক্যাল আনপ্রেডিক্টেবিলিটি, এই যে লম্ফঝম্প, কীভাবে ইন্ডিয়া তার ডিপ্লোম্যাটসরা ম্যাচিওরলি ট্যাকেলড দিস লম্ফঝম্প অফ দি ট্রাম্প অ্যান্ড হোয়াইট হাউস। আস্তে Indian, now we are lucky, we are having an army of good, sharp diplomats and
also our army is 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 well prepared, hoping to be more prepared. It will take some time. আমি একটা কথাই বলবো, ইন্ডিজোটের কোনো পার্টিকে বিশ্বাস করাটা অত্যন্ত বোকামি। এবং আমি আবার পরিষ্কার করে বলছি, ইন্ডিয়ার প্রতিটা গ্রুপ সি হচ্ছে, প্রতিটা ব্যক্তি হচ্ছে ফ্যামিলি কেন্দ্রিক এবং ব্যক্তি কেন্দ্রিক। এরা ভারতের কেউ ভালো চায় না। অ্যান্ড কমিউনিস্টরা হচ্ছে, কমিউনিস্টরা, সুভাষবাবু, কমিউনিস্টরা তো আমি বহুবার বলেছি, আমরা জানতাম, ভারতের কজন লোক জানতো যে ডিউরিং গ্রেট ওয়ার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ বিং কমেন্ডেড বাই দ্য গ্রেট ব্রিটেন। সিপিআই তো বরাবর, সিপিআই তারপর বরাবর ওয়াজ কমেন্ডেড বাই দ্য রাশিয়া, ইউএসএসআর। এবং কমিউনিস্ট সিপিএম হচ্ছে একই সঙ্গে চীনের এজেন্ট এবং আমেরিকান এজেন্ট, একই পাকিস্তানের এজেন্ট, একই সঙ্গে তিনটের এজেন্ট, চীন, পাকিস্তান এবং আমেরিকার এজেন্ট। সিপিএম এর নেতাদের দেখবেন ইন্ডিয়ার মাটিতে বসে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র মুর্দাবাদ করে, আর ওদের ছেলে মেয়েরা, বউয়েরা থাকে আমেরিকাতে। অসুখ বিসুখ হলে ওদের আমেরিকা যায় চিকিৎসা করাতে। বিচিত্র খেলা। একমাত্র এক সিপিএম চীনে গিয়ে মরে গেছিল, আর কেউ কখনো চীনে যায়নি, সব ইউকে আর ইউএসএ। এই হচ্ছে সিপিএম, এই হচ্ছে সিপিআই। শুভরাত্রি, শুভরাত্রি।